আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সব সময় আপনাদের সঙ্গী হয়ে থাকবে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। সেখানে পৌঁছানোর জন্য পার হতে হবে এক রহস্যময় পথ, সাইলেন্ট ভ্যালি। ছোট্ট একটা ট্রেকের শেষে পৌঁছে যাবেন এমন এক সানসেট পয়েন্টে যেখান থেকে মনোরম দৃশ্যে আপনাদের মন ছুঁয়ে যাবে। আর রাত্রে সেই দূরের পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ছোট ছোট আলো মনে হবে যেন আকাশের তারারা নেমে এসেছে পাহাড় জুড়ে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত হবে, সবকিছুই থাকছে আজকের এই পর্বে। তো চলুন আর দেরি না করে শুরু করি। আমি স্বর্ণদীপ, বাউন্ডুলে ঘুরির সিল্ক রুট ভ্রমণের অন্তিম পর্বে আপনাদের স্বাগত। গুড মর্নিং। এখন সময় সকাল 9টা, আর আমরা সকালে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান সেরে নিয়েছি। স্নান সারার পর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট কালকে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই সার্ভ করেছে। চলুন দেখি ব্রেকফাস্টে কি কি সার্ভ করা হয়েছে। এই যে ব্রেকফাস্ট টেবিল অলরেডি রিপনের কমপ্লিট হয়ে গেছে, ঈশানি এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, এখানটায় দিয়েছে গ্রিলড স্যান্ডউইচ দিয়েছে, আর এখানটায় দিয়েছে অমলেট। এছাড়া খুশি নিয়েছে, কি নিয়েছো? পরোটা। পরোটা আর আলুর দম। বাহ, চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সময় সকাল 10টা, আর আমরা আমাদের আরিটারের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে চললাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। আরেকবার দেখিয়ে দিই, এই যে পাশেই হচ্ছে আরিটার লেক, আর তার একদমই কাছে ছিল আমাদের লামপোকরি ভিলেজ রিসর্ট। এই হচ্ছে তার ব্যানার বা কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা যারা চাইছেন এই রকম একটা সুন্দর জায়গায় থাকতে, তারা কিন্তু ডাইরেক্ট এই নাম্বারে কল করে নিতে পারবেন। আর চলুন, গাড়ি চলে এসেছে, এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলুন গিয়ে গাড়িতে ওঠা যাক, আর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং, চলুন গাড়িতে উঠে পড়া যাক। আরিটারের হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সিল্ক রুট ভ্রমণের চতুর্থ এবং শেষ গন্তব্য সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। আরিটারে কাটানো এই একটা দিন যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। আরিটারে আমাদের এক্সপিরিয়েন্স এক কথায় বলতে গেলে দারুণ ছিল। আপনাদের বলে রাখি, যারা সিল্ক রুট ভ্রমণ প্ল্যান করছেন কিংবা শুধুমাত্র আরিটার ঘুরে দেখতে চান, তাদের জন্য এই হোমস্টের সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনাদের সাথে তো পরিচয় করানো হয়নি, পরিচয় করিয়ে দিই একবার। এই হচ্ছে আমাদের সাহিল ভাই, পুরো নাম সাহিল লিম্বু, আমাদের গাড়ির চালক বা আমাদের এই সিল্ক রুট ভ্রমণের সারথি। খুব ভালো গাড়ি চালায় আর খুব এন্টারটেন করেছে আমাদের এই কটা দিন। আমরা মানে কখনো মনে করিনি যে এ আমাদের থেকে আলাদা। এত ভালো কথাবার্তা, এত ভালো ব্যবহার, আর সব সময় হাসি খুশি। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। আপনারা যারা সিল্ক রুট প্ল্যান করছেন গাড়ির জন্য, চাইলে সাহিল লিম্বুকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আজকের প্ল্যানটা ঝটপট বলে রাখি। আজ আমরা রওনা দিচ্ছি আরিটার থেকে আমাদের এই সিল্ক রুট ট্রিপের শেষ গন্তব্য সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। মাত্র 40 কিলোমিটার পথ, কিন্তু এই 40 কিলোমিটারের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু অভিজ্ঞতা। পথে আমরা থামবো বিশ্ববিনায়ক মন্দিরে একটু শান্তির মুহূর্ত কাটানোর জন্য। তারপর চলে যাব পাহাড়ের কোলে বয়ে চলা সুন্দর ঋষিখোলার সেই ঋষি নদীর কাছে। আর তারপর শুরু হবে আসল ম্যাজিক। আমাদের গাড়ি ঢুকে পড়বে রহস্যে মোড়া সাইলেন্ট ভ্যালির গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। চারপাশের নিস্তব্ধতা, শুধু প্রকৃতির শব্দ, এক অন্যরকম অনুভূতি। আর এই জঙ্গল পেরিয়েই আমরা পৌঁছে যাব আমাদের আজকের থাকার জায়গা সিলেরিগাঁও। সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রবেশের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা। আমরা যেহেতু 4 জন, আমরা তাই 4টে টিকিট করে নিয়েছি। গাড়ির কোনো টাকা লাগলো না। 2016 সালের 3রা অক্টোবর উদ্বোধন হওয়া এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সিকিমের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্রও বটে। মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলে তৈরি এই বিশাল মন্দিরটি দূর থেকেই যেন নজর কেড়ে নেয়। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে অসাধারণ কারুকার্য। দীর্ঘ করিডোর জুড়ে রয়েছে ভগবান গণেশের 51টি বিভিন্ন রূপ, যা সত্যিই বিস্ময়কর।
এছাড়া এখানে রয়েছে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের এক বিশাল ভাস্কর্য, যা মন্দিরটিকে আরও মহিমান্বিত করে তোলে। চারপাশের শান্ত পরিবেশ আর এই অসাধারণ স্থাপত্য সব মিলিয়ে জায়গাটা শুধু দর্শনের জন্য নয়, অনুভব করার জন্য। যারা সিকিম বা সিল্ক রুট ঘুরতে আসছেন তাদের জন্য এই মন্দিরটি একেবারেই মিস না করার মতন একটি জায়গা। শ্রী বিশ্ববিনায়ক মন্দিরের দর্শন শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম পাহাড়ি সেই আঁকা বাঁকা পথ ধরে। গাড়ি ধীরে ধীরে এগোতে লাগলো পাহাড়ের বুক চিরে। চারপাশের নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ের কোলে বয়ে চলা শান্ত মনোরম ঋষিখোলার সেই ঋষি নদী। আমরা এসে পৌঁছলাম ঋষিখোলা। তবে নদীটা রাস্তার থেকে অনেকটাই নিচে। এই ওপরে হচ্ছে রাস্তা আর এই নিচে নদী। নদীর ধারে যাওয়ার জন্য এই রকম একটা রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। রাস্তাটা কিন্তু এটা কোনো রাস্তা নয়, ধরুন ওই এক ঢাল বরাবর সবাই হেঁটে হেঁটে গিয়েছে, তাতেই সেই ঢাল দিয়ে আমরা নেমে যাচ্ছি। একটু রিস্কি, কারণ স্লিপ কেটে গেলে পড়ে যাওয়ার চান্স খুবই বেশি। এই হচ্ছে ঋষিখোলা, নিচে বয়ে চলেছে ঋষি নদী। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে আমরা এদিকে আসলাম। আর এই ব্রিজের বা এই ঋষি নদীর এই সাইডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে হচ্ছে সিকিম। এই নদীটাই হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। ঋষিখোলায় সেই নদীর বেডে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে দেখলাম প্রতিটা বাঁকের সাথেই যেন বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। এক একটা বাঁক এক একটা নতুন দৃশ্য। আর সেই সৌন্দর্য উপভোগ করেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তবে আগেই বলেছিলাম, সিলেরিগাঁও পৌঁছানোর আগে আমাদের যেতে হবে এক সাইলেন্ট ভ্যালির মধ্যে দিয়ে। চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক। আমরা সিলেরিগাঁও থেকে ওই কিলোমিটার 5 দূরে আছি। এখানে যাওয়ার আগে কালিম্পং ফরেস্ট ডিভিশনের মধ্যে দিয়ে যেতে হয়, তাই এরকম টিকিট করে নিতে হয়, পার হেড 20 টাকা করে। আমরাও করে নিলাম। আর এখান থেকে খুব বেশি দূরে নয়। এই যে এই হচ্ছে সিলেরিগাঁও যাওয়ার রাস্তা। এখন আমরা যাচ্ছি সাইলেন্ট ভ্যালির মধ্যে দিয়ে। আপনাদের সাইট সিনে যে সাইলেন্ট ভ্যালি থাকবে, এটাই সেই সাইলেন্ট ভ্যালি। বলে রাখি, এখানে একটা অপূর্ব সুন্দর ভ্যালি রয়েছে। চারিদিক জুড়ে পাইন বনের নিস্তব্ধতা। চাইলে ছোট্ট একটা ট্রেক করে পৌঁছে যাওয়া যায় সেই সৌন্দর্যের আরও কাছে। কিন্তু আমরা আজ আর থামলাম না। সাইলেন্ট ভ্যালির সেই শান্ত সৌন্দর্যকে পেছনে ফেলে এগিয়ে চললাম সিলেরিগাঁওয়ের পথে। কারণ সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরেকটা নতুন অভিজ্ঞতা, আরেকটা ছোট্ট ট্রেক, আর তার সাথে অজানা কিছু মুহূর্ত। সময় দুপুর 12:30, আর আমরা এসে পৌঁছলাম মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট সিলেরিগাঁওয়ে। এই যে এই হচ্ছে রিসর্ট, আর এটা পার্কিং। এখানে দেখলাম এদের জেনারেটর রাখা রয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন সামনে মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টের বোর্ড লাগানো রয়েছে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও আপনারা পেয়ে যাবেন। দিলীপ তামাং এখানকার ওনার। চলুন ভেতরে যাওয়া যাক। চলুন, আমাদের রুম সব এদিকে। আমরা ভিউ রুম চেয়েছিলাম। এই যে এই হচ্ছে সব আমাদের রুম। চলুন এক এক করে রুম দেখে নিই। এই হচ্ছে দেখুন রুম। এখানটা একটা ডাবল বেড রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আমরা হোমস্টেতে যতগুলো হোমস্টেতে দেখলাম আর কি, এই সিল্ক রুটে বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম 3 জনা কি 4 জনা থাকার মতন রুমে বেড থাকে। বেশ ভালো, দেখুন কত সুন্দর, আর উডেন কাজ করা, বেশ ভালো লাগছে।
একটা মিরর রয়েছে ওখানে, মাঝখানে একটা সেন্টার টেবিল রয়েছে, ড্রয়ার রয়েছে কিছু। আর এখানে দেখুন বেডের উপর টাওয়াল দিয়েছে, একটা সাবান দেওয়া রয়েছে, আর এখানে চার্জিং সকেট দেওয়া রয়েছে, লাইট রয়েছে। আর এখানে একটা ছোট ডেস্ক টাইপের রয়েছে যেখানে আমরা দেখছি জলের বোতল আর গ্লাস দিয়েছে। আর এখানে দুটো টুল রয়েছে বসার জন্য। আর এই হচ্ছে একটা উইন্ডো। রুমটা বেশ খোলামেলা, এখানে দরজা, এখানে উইন্ডো, আর এখানেও রয়েছে একটা বড় উইন্ডো। তো আলো কিন্তু দিনের বেলায় পর্যাপ্ত রয়েছে রুমের ভেতর। চলুন ওয়াশরুমটা দেখে নিই একবার। এই হচ্ছে ওয়াশরুম। এই যে রয়েছে ডব্লিউসি, রয়েছে বেসিন, এখানে মিরর রয়েছে, আর এখানে গিজার রয়েছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়। আচ্ছা চলুন পাশে আরেকটা যে রুম রয়েছে সেটাও একবার দেখে নিই। এই যে এটা হচ্ছে দ্বিতীয় রুম আমাদের। এই দেখুন ঢুকেই এখানটা একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এদিকে রয়েছে ব্ল্যাক পয়েন্ট আর সুইচ বোর্ড। আমরা লাইট কটা জ্বেলে নিই। বাহ, দেখুন এখানেও রুমে টাওয়াল দিয়েছে, সাবান দিয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, ওখানেও চার্জিং সকেট দেখতে পাচ্ছি, এখানে উইন্ডো রয়েছে, টি টেবিল রয়েছে একটা, দুটো বসার জায়গা রয়েছে, আর এদিকেও একটা ওপেন ওয়ার্ড্রপ টাইপের বা ছোট সেলফ টাইপের দেওয়া রয়েছে যেখানে জলের বোতল, গ্লাস এগুলো রয়েছে। আর এদিকেই রয়েছে মিরর, আর এখানে রয়েছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটাও একবার দেখিয়ে দেবো। এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে গিজার, রয়েছে ওয়াশ বেসিন, মিরর রয়েছে, আর এদিকে ডব্লিউসি রয়েছে। বেশ ভালো। আর এই মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টের সব থেকে ভালো যে জায়গাটা সেটা হচ্ছে এই ব্যালকনিটা। আমরা যখন রুম বুক করি তখন আমি বলেছিলাম যে আমার ভিউ রুম লাগবে, যেখান থেকে আমি সবসময় কিছু না কিছু দেখতে পাবো, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা যেন দেখতে পাই আর উপভোগ করতে পারি। আমি দেখিয়ে দিই সামনে কি রয়েছে। সামনে বিস্তীর্ণ দেখুন একটা ভ্যালি রয়েছে, পাহাড়, আর দূরে একটা নদী বয়ে চলেছে, দূরেও কিছু পাহাড় রয়েছে। খুব সুন্দর এখান থেকে ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সে সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই, ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের এই রুমের ব্যালকনি থেকে সব সময় ভিজিবল। দেখুন আকাশ খুব একটা ক্লিয়ার নেই, তবুও কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। যদি আকাশ ক্লিয়ার থাকতো একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কিন্তু আমরা দেখতে পেতাম। যাই হোক, আর এই হচ্ছে সিলেরিগাঁও, খুব সুন্দর। আমরা সিল্ক রুটে যে কটা জায়গায় থাকলাম, আরিটারের পর কিন্তু এই সিলেরিগাঁও জায়গাটা নিঃসন্দেহে সুন্দর বলতে পারেন। আরিটারে যেটা ছিল মেন কথা শুধু লেকটা, আর এখান থেকে পুরো পাহাড়ের কোনার কোনার দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের এত সুন্দর দৃশ্য না, সত্যি ভালো লাগে সব সময়। এরপর একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে কিছুটা সময় কাটালাম পাহাড়ের শান্ত পরিবেশ আর ঠান্ডা হাওয়াকে উপভোগ করে। তারপর আমরা হাজির হলাম ডাইনিংয়ে আজকের লাঞ্চটা উপভোগ করার জন্য। এই হচ্ছে ডাইনিং, বেশ সুন্দর, ভীষণই সুন্দর। লাঞ্চে ঠিক যেমনটা হোমস্টেতে হয়, সাধারণ কিন্তু ঘরোয়া আয়োজন। ডিমের ঝোল, বাঁধাকপি, আলুর চিপস, পাঁপড়, ডাল, আর সাথে ছিল পেঁয়াজ আর লঙ্কা, আর অবশ্যই গরম গরম ভাত। এই পুরো ট্রিপে খাবারের স্বাদ যেমন ভালো ছিল, এখানেও তার কোনো ব্যতিক্রম হলো না। প্রতিটা খাবারেই ছিল সেই ঘরের মতন স্বাদ। লাঞ্চ সেরে হোমস্টের সামনে দাঁড়াতেই চোখে পড়ল এখানকার কিছু স্ট্যান্ডার্ড রুম। জানতে পারলাম এই হোমস্টেতে 9টি ডিলাক্স রুমের পাশাপাশি রয়েছে 10টি স্ট্যান্ডার্ড রুম, যার ভাড়া শুরু হয় 1000 টাকা জনপ্রতি থেকে। চলুন তার মধ্যে একটা রুম আপনাদের ভেতর থেকে দেখিয়ে দিই। যেমনটা আপনাদের বলছিলাম যে স্ট্যান্ডার্ড রুম আছে, চলুন ভেতর থেকে দেখা যাক। এই যে এই হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এখানেও দেখুন এই বেডটা রয়েছে যেখানে দুজনা থাকতে পারবেন আর এখানে একজনা থাকতে পারবেন। এছাড়া এই হচ্ছে ওভারঅল রুম। রুমে একটা টি টেবিল রয়েছে আর এখানে রয়েছে একটা মিরর। এই জানলা থেকে আপনারা সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দেখুন একটা সাইডে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ওভারঅল রুম, বেশ ভালো বেশ ভালো। আর এখানে বলা হয়নি, এখানে একটা টেবিল রয়েছে, সাইড টেবিল। চলুন ওয়াশরুমটা একবার দেখে নিই। এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। যা যা দরকার মোটমাট সব কিছুই আছে, গিজার থেকে শুরু করে বেসিন পর্যন্ত।
বেশ ভালো। তো আপনারা যারা স্ট্যান্ডার্ড রুমে থাকতে চাইছেন তাদের খরচ করতে হবে জনপ্রতি 1000 টাকা করে। সময় দুপুর 3:30 আর আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি। এখানে একটা জায়গা রয়েছে যাকে ভিউ পয়েন্ট বা সানসেট পয়েন্ট বলা হচ্ছে, সেই সানসেট পয়েন্ট দেখার উদ্দেশ্যে। সানসেট পয়েন্ট যেতে গেলে এই আমাদের হোমস্টে থেকে 1.5 কিলোমিটারের একটা ট্রেক রয়েছে। তো আমরা অলরেডি সেই ট্রেক শুরু করে ফেলেছি। চলুন, মিনিট 30 কি 45 মিনিটের মতন সময় লাগবে ট্রেকটা করতে। তো চলুন গিয়ে দেখি ওখান থেকে কি কি দেখতে পাওয়া যায়। এই দেখুন, এখানটায় একটা বোর্ড লাগানো রয়েছে, রেমেটি ভিউ পয়েন্ট 1.5 কিলোমিটার। এখানেই আমরা যাব, চলুন যাওয়া যাক। আমরা প্রায় 5 মিনিট হলো এই পথ ধরে হেঁটে বেড়াচ্ছি। তবে রাস্তাটা বলি, রাস্তাটা কিন্তু পুরোটাই পাথরে আর মাটি দিয়ে রাস্তাটা তৈরি। দেখুন এখানটায় ধুলো রয়েছে, আবার কিছুটা সামনে এইখান থেকে কিন্তু রাস্তায় কাজ হয়েছে। আমরা যতক্ষণ আসলাম এই অবধি রাস্তা পুরোপুরি মাটি আর পাথর দিয়ে তৈরি, এরপর থেকে দেখুন রাস্তা আবার ঢালাই। তো এখান থেকে আশা করি রাস্তা পুরোটাই ভালো হবে। এখানে একটা বোর্ড রয়েছে যেখানে বলছে রেমিটা ভিউ পয়েন্ট আর 1000 মিটার, মানে 500 মিটার আমরা অলরেডি কভার করে ফেলেছি, আর 1000 মিটারের পথ রয়েছে। এই সরু পাহাড়ি পথটা ধরে আমরা এগিয়ে চলেছি। চারপাশে ঘন জঙ্গল, উঁচু গাছ আর নিস্তব্ধ এক পরিবেশ, যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ। পথটা খুব বেশি চওড়া নয়, কিন্তু প্রতিটা ধাপেই লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য। পাতা ঝরা রাস্তা, হালকা ঠান্ডা হাওয়া আর দূরের পাহাড়ের আভাস, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। এই পথ ধরেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য রামিটি ভিউ পয়েন্টে। আমাদের হোমস্টে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্ট, যেখানে পৌঁছানোর পথটাই যেন ভিউ পয়েন্টের মতন সুন্দর। আর 500 মিটার, একদম এই জিনিসটা খুব ভালো। দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এইভাবে দেখিয়ে দেওয়া হয়েছে অ্যারো দিয়ে, আর কত মিটার বাকি সেটাও লিখে দেওয়া রয়েছে। চলুন যাওয়া যাক। অবশেষে প্রায় 1.5 কিলোমিটার ট্রেক শেষ করে আমরা পৌঁছে গেলাম রামিটে ভিউ পয়েন্টে। সূর্য অস্ত যেতে তখনও বেশ খানিকটা সময় বাকি, কিন্তু আকাশটা খুব একটা পরিষ্কার নয়, তাই চারপাশের দৃশ্যও তেমন স্পষ্টভাবে ধরা দিচ্ছিল না। তবু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির সেই নীরব সৌন্দর্যটাকে আলাদাভাবেই অনুভব করা যায়। এখান থেকে একসাথে দেখা যায় তিস্তা নদীর অসংখ্য বাঁক। অনেকে বলেন পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে তিস্তার প্রায় 14টি বাঁক পর্যন্ত চোখে পড়ে। চারপাশে পাহাড় আর গভীর উপত্যকা, তার মধ্যে মাঝখান দিয়ে এই সর্পিলভাবে বয়ে চলা তিস্তা। এই দৃশ্যটা সত্যিই মনকে এক অন্য জগতে নিয়ে যায়। বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় পুরো জায়গাটা যেন এক অন্যরকম রঙে রঙিন হয়ে ওঠে, যা একবার দেখলে সহজে ভোলা যায় না। যদিও সবসময় আবহাওয়া পরিষ্কার থাকে না, তবু এই জায়গার শান্ত পরিবেশ আর বিশালতার অনুভূতিটাই এটাকে বিশেষ করে তোলে। সময় এখন প্রায় বৈকাল 5টা, আর আমরা ট্রেক কমপ্লিট করে এখন যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো ট্রেকটা কিন্তু খুব বেশি কঠিন নয়, রাস্তা যথেষ্ট ভালো। তবে যেটা বলবো, আজ তো আকাশ মেঘলা ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা বা অন্যান্য যে যা দেখতে পাওয়া যাবে ভিউ পয়েন্ট থেকে সেগুলো কিন্তু খুব ভালো দেখা গেল না। তিস্তা নদীও কিছুটা দেখতে পাওয়া গেল, তবে ওই ধোঁয়াশা আর কি একটা হয়ে রয়েছে, আর কাঞ্চনজঙ্ঘা তো একদমই দেখা যাচ্ছে না। রামিটা ভিউ পয়েন্ট থেকে পরিষ্কারভাবে সূর্যাস্ত বা আশেপাশের দৃশ্য দেখতে না পাওয়ার কিছুটা আক্ষেপ নিয়ে আমরা রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। কিন্তু সত্যি বলতে ফেরার এই পথটা যেন আমাদের কাছে ভিউ পয়েন্টের থেকেও বেশি সুন্দর লাগলো। পাহাড়ি সেই নির্জন রাস্তা, চারপাশের ঘন জঙ্গল আর ধীরে ধীরে নেমে আসা সন্ধ্যা, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আজকের দিনটাকে বিদায় জানাচ্ছে। চারিদিক নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকা আর অচেনা সব পোকামাকড়ের শব্দ। ট্রেক শেষ করে যখন আমরা হোমস্টেতে ফিরলাম তখন ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে। সিলেরিগাঁওয়ের ঘরবাড়ি আর হোমস্টেগুলোতে একে একে আলো জ্বলতে শুরু করেছে, আর দূরে পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ছোট বড় জনপদগুলোও ধীরে ধীরে আলোর ঝলকানিতে ভরে উঠেছে। পুরো পরিবেশটাই তখন এক অন্যরকম শান্ত আর সুন্দর অনুভূতি দিচ্ছিল। এরপর আমাদের জন্য সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স আর গরম চা। পাহাড়ের এই ঠান্ডা আবহাওয়ায় সামনে এমন সুন্দর দৃশ্য আর তার সাথে গরম চা আর পকোড়া, সত্যি বলতে এর থেকে ভালো আর কি বা হতে পারে। এরপর রাত প্রায় 9টার দিকে এলো ডিনারের ডাক। আমরাও দেরি না করে পৌঁছে গেলাম ডাইনিংয়ে।
ডিনারে ছিল গরম গরম রুটি, আলু ভাজা আর চিকেন। সাধারণ কিন্তু একদম মনের মতো। ডিনার সেরে ফিরে এলাম আমাদের রুমে, আর সেখানেই শেষ হলো আজকের দিনটা। তবে গল্প এখানেই শেষ নয়। পরের দিন সকালে আবহাওয়া পরিষ্কার না থাকায় সূর্যোদয়টা ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু তার কিছুক্ষণ পর আমরা পেয়েছি কাঞ্চনজঙ্ঘার একেবারে পরিষ্কার দর্শন। এরপর সকালের ব্রেকফাস্ট সেরে চায়ের কাপ হাতে আরও কিছুটা সময় দাঁড়িয়ে রইলাম কাঞ্চনজঙ্ঘার সামনে। দুচোখ ভরে সেই অপূর্ব দৃশ্য দেখে নেওয়ার পর শেষবারের মতন বিদায় জানিয়ে চেক আউট করলাম হোমস্টে থেকে। তারপর শুরু হলো ফেরার পথ। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। তো এই ছিল আমাদের সিল্ক রুট ভ্রমণের শেষ দিনের গল্প। পাহাড়, প্রকৃতি আর অজস্র সুন্দর মুহূর্ত, সবকিছু নিয়েই এই যাত্রা সত্যি মনে রাখার মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং এমন আরও ট্রাভেল স্টোরির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ঘোরার গল্প কখনো শেষ হয় না, শুধু জায়গাটা বদলে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়।